রেকর্ডিং। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দি ওয়ালাইকুম অরিজিনাল আসসালাম। পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দি ওয়ান থিং বইটার লাস্ট এপিসোড নিয়ে আলোচনা করব। আর আমার সাথে আছেন জহির ভাই। জহির ভাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তাহলে আমরা শুরু করি আজকের আলোচনা। আজকে আমাদের হ্যাঁ। লাস্ট এই বইয়ের লাস্ট পার্টটা। আচ্ছা, দ্য থ্রি কমিটমেন্টস। এটা নিয়ে মানে আপনার কি আছে, চিন্তা আছে নাকি শুরু করব? শুরু করো। আচ্ছা, এখানে একটা কোটেশন বা একটা এক্সার্প্ট ছিল। The path of mastering something is the combination of not only doing the best you can do at it, but also doing it the best it can be done. মানে বলছে কোনো কিছু মাস্টার করতে হলে এটার একটা মানে এটার কম্বিনেশন শুধু এটাই না যে এটা আমি কতটুকু ভালো করতে পারি, এটা ততটুকুই করতে পারা, মানে যতটুকু সম্ভব ওই ওই লেভেলটা পর্যন্ত যেতে হবে, এটার কথা বললো। যে ডুইং ইট দ্য বেস্ট ইট ক্যান বি ডান, যতটুকু এটা লিমিট আছে আর কি, ততটুকু যাওয়ার কথা বলবো। এই ক্ষেত্রে হুম। আপনার কোনো মানে প্র্যাকটিক্যালি আছে, মানে কি বলে অভিজ্ঞতা এরকম ফেস করছেন? আচ্ছা, আমি একটা জিনিস নিয়ে চিন্তা করতেছি। ওই 3 কমিটমেন্টস ৩ টা কি? এটা একটু বলা। কমিটমেন্ট গুলি আসলে ভাবে তো মনে হয় দাগ ই করা আচ্ছা, আমি হয়নি, আমি মেনশন আমি করা হয়নি। বলতেছি, আমার কাছে নোট আছে, হ্যাঁ? তো আচ্ছা। কমিটমেন্ট ৩ টা কমিটমেন্টের ১ম টা হইতেছে ফলো দ্য পাথ অফ মাস্টারি। তুমি যে স্টেটমেন্টটা দিছো না? হুম। এটা হচ্ছে হ্যাঁ। ওই পাথ অফ মাস্টারিটা কিরকম সেটা আলোচনা করতে এগিয়ে আসছে। ফলো দ্য পাথ হ্যাঁ। অফ মাস্টারি। ২ নাম্বার কমিটমেন্ট হচ্ছে যে এই মুভ ফ্রম ই টু পি, মানে entrepreneurial স্টেজ থেকে পারপাসফুল হুম। একটা স্টেজে যাইতে হবে। আর হ্যাঁ। ৩ আর নাম্বার পয়েন্ট। লিভ দ্য অ্যাকাউন্টেবিলিটি সাইকেল, এটার কথা। হ্যাঁ, লিভ দ্য অ্যাকাউন্টেবিলিটি সাইকেল। সো এইখানে যে দ্য পাথ অফ মাস্টারিতে আলোচনা করতে গিয়ে অনেকগুলা স্টেজ আসছে, তো যে মাস্টার হইতে হইলে অ্যা কি করতে হয়? ঠিক আছে? কিভাবে হুম। এই চিন্তা করতে হয়। সো এখানে অনেকগুলা ওই যে আসছিল, আমি একটু যদি বলি যে মাস্টারিটা এটা অনেকে চিন্তা করে কি মানে একটা লাইন ছিল এরকম যে দ্যা পাথ অফ মাস্টারি, মানে মাস্টার যে হইতে হইব, মাস্টারি ইস নট আ ডেস্টিনেশন, হুম। রাদার ইটস আ জার্নি। মানে জার্নিটার উপর ফোকাস করতে হইছে। কারণ মাস্টারিরও কোনো আল্টিমেট শেষ নাই। উম হুম। তো তুমি ওখানে সুন্দর একটা পয়েন্ট দিছে যে তুমি যেটা জানো, তুমি ওই জিনিসটারই মাস্টার। হুম। সাপোজ অ্যা আর যেটা না জানো তুমি সেটার অ্যাপ্রেন্টিস বা স্টুডেন্ট। ওটা হুম। লার্নিং স্টেজে আছে। সো তবে মাস্টারির ক্ষেত্রে একটা মানে এটা গুরুত্বপূর্ণ না যে জানা বলতে শুধু তো ধরেন আমি একটা ইনফরমেশন জানলাম বা বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, তাহলে কি আমি ঢাকা এই জানাটার ভিতরে মাস্টারি করলাম নাকি শুধু জানলাম? মানে মাস্টারি করতে হলে ধরেন ঢাকা সম্পর্কে আমার এরকম জানাশোনা থাকতে হবে যেটা অন্য মানুষের কাছে খুব কমই আছে, এরকম মনে হয় না মাস্টারির মানে জিনিসটা এরকম না? হ্যাঁ, হ্যাঁ। ওটা তো ডেফিনিটলি তুমি, মানে এখন ঢাকা সম্পর্কে তুমি কত জানবা? জানার তো ধরেন শেষ যেটা নেই। সাধারণ মানুষ যে পর্যন্ত জানে না, মানে যেই পর্যন্ত জানে এর এক স্টেপ বেশি মনে করেন অন্তত। হ্যাঁ, কিন্তু তুমি তো যে ধরো তুমি তোমার সাথে কম্পেয়ার করো। ধরো তুমি অনেক কিছু হুম। জানলা যেটা সাধারণ মানুষ জানে না। সো তুমি একটা পার্টিকুলার রেঞ্জে মাস্টার হইলা। কিন্তু হুম। স্টিল তো তোমার জানার বাকি আছে। তুমি ওইটার তো মাস্টার হও নাই। না, ওটা হয় নাই। হ্যাঁ, তো তবে তুমি মাস্টারি বলতে মানে ওইটাই বোঝায় যেটা সাধারণ মানুষের আয়ত্তের বাইরে, যেটা সাধারণ মানুষ যেটা করে সেটা তো ধরেন কমন একটা বিষয়, এটা জেনারেলি মানুষ করে, এই কারণে এটা মাস্টারি বলা যায় না। মানে আর মানুষ জেনারেল থেকে যখন স্পেসিফিক কিছু জানে তখন ওইটাকে মানে ওই জানাটাকে মাস্টারি বলা যেতে পারে। হ্যাঁ, ওটা আরেকটা ওয়েতে তুমি ডিফাইন করতে পারো যে এই সাধারণ মানুষের থেকে একটু বেশি জানা যেটা সেটা মাস্টারি। ওটা তো একটা লেভেল আছেই। বাট হুম। তুমি অন্য ভিউ পয়েন্টে বা অন্য একটা অ্যাঙ্গেলে চিন্তা করো। ধরো তুমি ওই যে ওরা উদাহরণ দিছে একটা আ মানি কারাটেতে তো ব্লাক বেল্ট এর একটা ব্যাপার আছে না? মনে হয় হুম। হাইয়েস্ট হুম। লেভেল। তো হ্যাঁ। মানুষ হোয়াইট বেল্ট পায়। তো যখন তুমি হোয়াইট বেল্ট পাও, তো হোয়াইট বেল্ট পাওয়ার জন্য যেই ধরনের
অ্যাকশনস গুলা, যেই ধরনের টেকনিক গুলা তুমি হুম, রপ্ত করো, তুমি তখনই কিন্তু ওই যে হোয়াইট বেল্টের মাস্টারটা হয়ে যাইতেছো। হুম, ঠিক আছে? তারপরে তোমার আসলো আরেকটা মনে হয় বেল্ট থাকে। তো ওইটা ওই লেভেলের তুমি যখন জানবা তখন তুমি আরেকটা মাস্টারি লেভেল পার করলা। তো ব্লাক হুম। বেল্টও যখন তুমি পেয়ে গেলা, তখন তুমি আরো বেশি স্কিল, আরো বেশি রেঞ্জ, মানে বেশি ওয়ে কভার অফ, করলাম। হ্যাঁ? কি বলে প্রোটেকশন, এগুলো তুমি কভার করলা। তখন তোমার মাস্টারি লেভেলটা আরো বাড়লো। হুম, তো এখানেও আবার এন্ড হয় না। কারণ হ্যাঁ, যখন তুমি মাস্টারি লেভেলেও যাবা, তখনও আরো কিছু রপ্ত করার জিনিস থাকে। হয়তোবা যেটা হুম, মানি আরেকটু লেভেল আপ করা যায়। তো মানি ওই রাইটার ওইটাই বুঝাইতে চাইছে যে ইটস অলওয়েজ আ জার্নি। হুম? সো ওই যে তুমি যেটা বললা না যে লাইনটা, যে এটার সাথেও কানেক্টেড। মাস্টার ইস নট ডুইং দ্য বেস্ট থিং, হ্যাঁ? আর এটা হইতেছে যে এই তুমি যেটা ডুইং ইট সবথেকে দ্যাট ক্যান বি ডান মানে যতটুকু করা সম্ভব আরকি। যতটুকু করা সম্ভব হিউম্যানলি এখানে পসিবল। হ্যাঁ, এখানে পয়েন্টটা কই? যেমন ব্লাক বেল্ট তুমি পাইছো। তুমি কিন্তু চিন্তা করতে পারো যে, "ও আমি তো সাধারণ মানুষের চাইতে অনেক বেশি কিছু করতে পারি।" কিন্তু দেখা গেছে তোমার এবিলিটি তে আরো কিছু করার স্কোপ আছে। যেটা হ্যাঁ, হয়তোবা হ্যাঁ, ইভেন যারা ব্লাক বেল্ট ও পাইছে, হুম, হ্যাঁ? তাদের তারাও করে নাই। হ্যাঁ। সো সাধারণ মানে মানুষের আমরা বার রাখছি একটা ব্ল্যাক বেল্টকে একটা বার হিসেবে একটা রাখছি। বারে রাখছো, কিন্তু হ্যাঁ। এটাও মানে মাস্টারির ক্ষেত্রে এটাও কোনো মানে ব্যারিয়ার না বা বার না। ব্যারিয়ার না, মাস্টারির এক্সাক্টলি, হ্যাঁ। এটা ব্রেক করতেই থাকে। এটা হলো এটা কথা। ব্রেক করতে থাকে। ওই যে তোমার ওই লাইনটাকেই সাপোর্ট করে যে, হুম, এটা তো শেষ নাই। ঠিক হুম, আছে? বাট ইটস নট লাইক দ্যাট, হ্যাঁ, ওই যে তো ওই যে এইজন্য বলছি ভিউ পয়েন্টটা একটু চেঞ্জ করলেই এই জিনিসটা একটু বোঝা যায়। তো এখানে একটা উদাহরণ দিছিল একজন বিখ্যাত ওই কারাটে মাস্টার ছিল। হ্যাঁ? উনি আবার হ্যাঁ, যখন মারা গেছে তখন বলছে কি, "আমাকে হোয়াইট বেল্টটা দিয়ে দিও।" হ্যাঁ, আচ্ছা। হোয়াইট মানে সে হোয়াইট বেল্টটা নিয়ে দাফন হইতে চাইছে। কারণটা কি? কারণ ওই যে তার কনসেপ্টটা হইছে এই যে, আমার তো মানে আমি অ্যাপ্রেন্টিস হিসেবে থাকতে চাই। কারণ তুমি যদি হুম, অ্যাপ্রেন্টিস হিসেবে না থাইকা যখন তুমি ব্লাক বেল্ট পাও অ্যান্ড ইফ ইউ স্টার্ট থিংকিং ইউ অ্যাজ এ মাস্টার, হুম, তো তোমার কিন্তু আর নতুনত্ব আনার স্কোপ থাকবে না। সো হুম, হ্যাঁ, একদিকে ঠিক আছে কথা। তবে যে আমরা যেটা আলোচনা করলাম, ধরেন ব্ল্যাক বেল্টেরও পরে একটা জায়গা আছে। সিতারো সে হ্যাঁ, হ্যাঁ, আগে যাহা और উনি भी है মানে ওরকম ওইটাকে একটা বিষয়। চিন্তা করে হোয়াইট বেল্টটা মানি সাথে নিয়ে গেছে। মা ম ম হুম, মরার সময় সে অ্যা যখন বলছে তাকে দাফন করা হয়, তাকে যেন হোয়াইট বেল্টটাকে এই পরায় দেওয়া হয়। দিয়ে দেওয়া হয়। কিন্তু এই ইট ক্ষেত্রে ডাজন্ট মিন যেটা আমি হ্যাঁ, বললাম, ওটার ক্ষেত্রে মানে তার চিন্তা কি ওরকম সে করে নাই মনে হয়। ব্লাক বেল্টকেই সে মানে টপ রাখছে। এরপরে আর কোনো মানে যাওয়ার জায়গা নাই। সে এটা মনে করে মানে হোয়াইট বেল্টটা নিতে চাইছে যে না, না, অ্যাপ্রেন্টিসশিপ না, 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 এরকম এটা না। নাকি? আরো যাওয়ার জায়গা ওকে। আছে দেখে সে হোয়াইট বেল্ট নিছে। কারণ ও এখনো আচ্ছা বুঝতে লার্নিং পারছি বাকি আছে ওইভাবে। তার। ওইভাবে, ও হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এখন যে ক্লিয়ার। হ্যাঁ, বুঝতে পারছি। না জিনিসটা সুন্দর। মানে রূপ দিয়ে দেখাইছে যদিও হোয়াইট বেল্ট দিয়ে দেখাইছে। আর ওটা না দেখাইলে তো ইমপ্রুভমেন্ট কিভাবে করবে এটার মানে ওটা ক্লিয়ার হইতো না। এই ক্ষেত্রে ঠিকই আছে। ইমপ্রুভমেন্ট এর জায়গাটা তো আর থাকতো না। মানে সে তো হুম, তাইলে বার অ্যাচিভ করে ফেলছে। There is nothing to হ্যাঁ। learn new. না এটা সুন্দর হইছে। আমি গল্পটা মনে হয় আনি নাই। হ্যাঁ। আচ্ছা পরে দেখি। The purposeful person follows the simple rule that a different result requires doing something different. মানে উম যদি ভিন্ন একটা রেজাল্ট আনতে চায় মানুষের তাহলে মানে ভিন্ন কিছু করতে হবে। এক্ষেত্রে আপনার মানে আপনি কি একমত নাকি এটার ক্ষেত্রে? নাকি আপনার কোনো ওপিনিয়ন আছে? এটা তো ডেফিনিটলি এটার সাথে অ্যালাইন করে তো অনেক কিছুই সবকিছুই যায়। ডিফারেন্ট কিছু না করলে তো ডিফারেন্ট রেজাল্ট আসবে না। সেটা আমরাও জানি। হুম। সো আচ্ছা ওই যখনই ক্ষেত্রে আপনার এক্সপেরিয়েন্সটা কিরকম হয়? ধরেন আপনি তো একটা জিনিস যখন আপনার ইংলিশ শিখার ক্ষেত্রে আমি বলি। যখন মানে একই রকম পড়াশোনা করতেছেন আর ডিফারেন্ট কিছু করতেছেন তখন কোন দিকে মানে পার্থক্যটা কোন দিকে আসে? অথবা রেজাল্টটা কোন কি ভাবে পরিবর্তিত হইতে থাকে? এরকম কিছু শেয়ার করতে পারবেন? ধরেন উম কমনলি একটা জিনিস আপনাকে শেখাইলো, সেটাই আপনি প্র্যাকটিস করতেছেন, এভাবেই চলতেছে।
লিনিয়ার একটা গ্রোথ হইতেছে, ভালো কথা। এখন আপনি যখন একটা নতুন ইনোভেশন আনলেন, ইম্প্রোভাইজ করলেন জিনিসটাকে, তখন মানে শেখাটা আগের তুলনায় কতটুকু বেটার হইতেছে বা কিভাবে হইতেছে, এক্সপেরিয়েন্সটা কিরকম হইতেছে, ওটা কিভাবে বলতে পারবেন? আসলে কতটুকু বেটার হইতেছে মেজার করা তো একটু টাফ। বাট আমি যদি অ্যা আ কাভার করি, যেমন দেখো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেকোনো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে হয় কি? আমি বলি যখন ধরো আমাদের দেশে একটা ল্যাঙ্গুয়েজ শিখার ওয়ে হইতেছে মানে ক্লাস ওরিয়েন্টেড। তো ক্লাস হুম, ওরিয়েন্টেশন এ শিখলে যেটা হয় ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করার একটা স্কোপ কম পাওয়া যায়। অ্যা সো মানে ফ্লুয়েন্সি টা আসে না। কিন্তু যখন ইউ আর ইন অ্যান এনভায়রনমেন্ট যেখানে সবাই ধরো যে ল্যাঙ্গুয়েজটা তুমি শিখতেছো ওই ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে অ্যান্ড ইউ আর পার্টিসিপেটিং ইন দ্যাট এনভায়রনমেন্ট অটোমেটিক্যালি ল্যাঙ্গুয়েজ গুলা তুমি ইউজেস এত শুনতেছো, এত দেখতেছো যে তোমার এটা মানে তুমি ইউজড টু হয়ে যাও। ঠিক আছে? হুম, সো ঐরকম এনভায়রনমেন্ট শিখলে তোমার হিউজ একটা চেঞ্জ আসে এবং এটা অনেক প্রভাব ফেলে। কারণ তুমি ধরো আমি এটা বাংলাদেশের সাথে অনেক রিলেটেবল। বাংলাদেশে যত যাই হোক, ইউ ডোন্ট ইউজ ইংলিশ অন ইউর ডেইলি লাইফ। ডেইলি লাইফে হুম, কিন্তু ইংরেজি ইউজ হয় না। সো it doesn't mean that মানে you don't know English. There is a difference between knowing something about English and using it on a daily basis. There is a huge হুম। difference. বাংলাদেশে দেখবা অনেক ইংলিশ গ্র্যাজুয়েট আছে। They know lot of things. Grammatical stuff, তারপরে হইতেছে উম ইভেন কিভাবে ভোকাবুলারিজ। এটা vocabularies, হ্যাঁ, huge stock of vocabularies. But the thing is, they don't use them on daily basis. তো হুম, ডেইলি বেসিসে ইউজ না করার কারণে যেটা হয় সেটা মরিচা পড়ে যায়। মানি আমি আচ্ছা একটা উদাহরণ দেই ভালো। ইদানিং আমি জানি না এটা কি এআই দিয়ে করে নাকি খালেদ মহিউদ্দিনের একটা ভিডিও ভাইরাল হইছে। সো আচ্ছা, হি ওয়াজ কিরকম ভিডিওটা? হি ওয়াজ স্ট্রাগলিং স্পিকিং ইন ইংলিশ। হ্যাঁ? স্টাক হয়ে গেছে। সো এই এটা আমেরিকান মেয়র হইল আ কি যেন কি মামলুদ্দিন নাকি? মামদানি যেন? মামদানি এক্সাক্টলি হ্যাঁ, সামথিং মামদানি। সো তার একটা ইন্টারভিউ নিতে গেছে অ্যান্ড Khalid was struggling মানে quite heavily on like এম্বারেসিংলি। delivering his expressions. সো ওকে। এখন উনি একজন বিসিএস ক্যাডার। সো আমরা জানি যে what sort of English knowledge someone has to have in order to like be a BCS cadre. There is no doubt যে তার ইংলিশ ক্যাপাবিলিটিস নাই। বাট না, ওই বেসিক লেভেলের কনভারসেশনাল ইংলিশ মানে ওই জায়গায় কভার হয়ে যায় বিসিএস এ, যেহেতু ইংলিশেও হ্যাঁ, মানে ইন্টারভিউ দেওয়ার লাগে। তবে স্টাক হয়ে যাইতে পারে। মানুষ যে স্টাক হইতে পারে না সেটা না। অনেক হইতে কারণে পারে, হইতে তবে এটা পারে। দেখা লাগবে। হ্যাঁ, না, এটা মানে খুব ভালো লেভেলে স্টাক হইছে। সে আচ্ছা। ঘোরাচ্ছিল মানে এক্সপ্রেশনস গুলা দিতে পারতেছিল না। সো এইটার মূল এবং এমন না যে সে মানুষকে প্রশ্ন করতে পারে না। সে একজন সাংবাদিক। হুম, যখন when it comes to Bengali, his mother tongue, তারে তো কেউ থামাইতে পারবে না। সে ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে ইংলিশ করতে পারে। সো হুম, বাট এই ল্যাঙ্গুয়েজটাতে যখন সে করল মানে সে কারণ used to না তো। হুম, It doesn't matter how much he knows about English. হুম, ওইটা ওই সময়টাতে কাজ করে নাই। কারণ এটা তার প্র্যাকটিসে নাই। সো ইভেন মানে এখন আমিও যেটা ফেস করি লাইক আমি তো ইংলিশ একসময় শিখাইতামও। বাট এখন একটা ডিফারেন্ট কালচারে আসার কারণে মানে ইংলিশটা এখন আমি জাস্ট রাইটিং ইউজ করতেছি। মানে বেশি রিপোর্ট-টিপোর্ট লেখার ক্ষেত্রে। বাট I don't use it on a daily basis. আমার কাছে মনে হচ্ছে আমি আগে ক্লাসেও তো আরো বেশি করাইতাম। সো একটা লেভেলের ফ্লুয়েন্সি যেটা ছিল সেটা it got stuck. কারণ এখানে যদি ইংলিশ কথা বলি, ইভেন আমার কর্মক্ষেত্রে যারা বিভিন্ন কান্ট্রির মানুষ তো, তাদের হুম, ইংলিশটার জন্য আমাকে আরো লো লেভেল অফ ইংলিশ ইউজ করতে হয়। where ওকে। there is no grammar at all. তাদেরকে বুঝাইতে হইলে। সো যেটা হয় it impacts in a different way, in a negative way. হুম, তো আমি যেটা শুরু করতে চাইছিলাম সেটা হইতেছে যে মানি যখনই প্যাটার্নটা চেঞ্জ হয়, you start হুম, doing something differently, it always produces a different result. ঠিক হুম, আছে?
সো ওই ইংলিশ শেখার ক্ষেত্রে তোমার প্রশ্নটা ছিল না? তো হ্যাঁ, এনভায়রনমেন্টটা যখন তুমি এটা ডেইলি প্র্যাকটিস এ নিয়ে আসো সেটা হিউজ একটা ইমপ্যাক্ট ফেলে। হুম, লার্নিং এর চাইতে। when you এইজন্য ওই যে আমাদের এখন তো যেটা হয় যে আমরা ইংলিশ প্র্যাকটিস করাই, কনভারসেশনাল এর ভিতরে স্টুডেন্টদেরকে ঢুকায় দেয়। তো এটার চাইতে আরো বেশি হয়, আরো বেশি ইফেক্টিভ হইতো যখন তুমি মনে করো একটা ইংলিশ এনভায়রনমেন্ট এ মানুষকে ঢুকাই দিতা না? সে অটোমেটিক্যালি আরো হুম, বেশি শিখতে পারত। সো হ্যাঁ, কারণ তুমিও যখন তোমার সাথে মানুষ কি শুনে অনেক কিছু শিখে। হুম, তুমি যখন ২ টা উম মানে immature স্টুডেন্টকে বা not so good স্টুডেন্টকে যদি কনভারসেট করতে দাও, they will get stuck, তাই না? তারা তো হুম, তাদের পরিধি নাই। তারা কনভারসেশনটা কতটুকু আগায় নিবে? নতুন কিছু শিখার কিছু নাই। whereas when they are in an environment, they are continuously learning something from different people. সো এগুলা শিখায়। এজন্য ওই যে আ মানে ডিফারেন্ট যখন তুমি অ্যাপ্রোচ টা হয়, হুম, যখন অ্যাপ্রোচ গুলা এরকম হয় যতটুকুন সিমুলেটেড করা যায়, এরকম সিচুয়েশনস গুলা যখন তুমি এনভায়রনমেন্ট থেকে শিখতেছো, তখন সেটা অটোমেটিক্যালি তোমার লার্নিং টাকে বুস্ট করে। হুম। আচ্ছা, ওই ক্ষেত্রে মানে আপনার কথা ওইটাই যে নতুন কিছু আমাদের করতে হবে। নাহলে তো জি, আমরা জি। যদি প্র্যাকটিস না করি তাহলে মানে ওটা আমাদের জানা থাকবে হয়তো আমরা ব্যবহার করতে পারব না। হুম, আচ্ছা। তারপরে বলছে one of the fastest ways to bring accountability to your life is to find an accountability partner. মানে যে আমার মানে কাজের প্রতি মানে আমাকে উৎসাহ দিবে এরকম একটা বিষয়। মানে আ একটা ধরেন আপনি আমাকে একটা কথা বলছেন যে, "রাকিবুল আমি এই তারিখের ভিতরে এই কাজটা করব।" হুম, তো আমাকে যখন বলছেন তাহলে আমি আপনাকে এটা মানে আপনার এরকম একটা চিন্তা থাকবে যে আমি আপনারে বলতে পারি যে এই তারিখের ভিতরে কাজটা হইছে কিনা। এই কারণে আপনার কাজটা দ্রুত করার একটা সম্ভাবনা থাকবে। মানে হ্যাঁ। এটাই বলছে যে accountability অ্যাকাউন্টেবিলিটি থাকলে জিনিসটা। এটা মানুষকে মানে আগায়, বুস্ট করে। অ্যাকাউন্টেবিলিটি না থাকলে তখন ওই procrastination টা বেশি চেপে বসে। হ্যাঁ, আচ্ছা পরে ছিল accountability can come from a mentor, a peer or in the highest form a coach. ৩ টা ফর্ম থেকে বলছে মেন্টর, পিয়ার আর সবচেয়ে ভালো হয় কোচ রাখলে একজন। হুম। যে আচ্ছা accountability এখানে টাকে আমি তোমাকে আরেকটা মেজার আমি করবে। পার্সোনাল লাইফ থেকে একটা উদাহরণ দেই। যেমন আমি অ্যা আমাদের মাস্টার্স যখন আমরা করতেছি অনেকগুলো প্রজেক্ট আমাদের করতে হয়েছে। লাস্টে এখন আমি থিসিস করতেছি। সো হুম, প্রজেক্ট গুলা থাকার সময় যেটা হইতো আমি গ্রুপে ছিলাম। থিসিসটা আমি চিন্তা করতেছি আমি গ্রুপে থাকবো না একা করব ফর সাম ডিফারেন্ট রিজন। হুম, মানে এখন আমি যেটা ফেস করতেছি যে আগে যখন আমি আ আরো কয়েকজনের সাথে ছিলাম, একটা পিয়ার প্রেশার ছিল কাজ হুম, করার জন্য। কারণ accountability অটোমেটিক্যালি সেখানে তৈরি হয়ে যায়। কারণ আমার কাজের সাথে আরেকজনের কাজের একটা আ কানেকশন আছে। সিনক্রোনাইজেশন দরকার হয়। হুম, সিনক্রোনাইজেশন দরকার নাহলে আগাবে না। হুম, সো ওই সময়টাতে আমি মানে আমার কাছে মনে হইছে আমি একা করলে আরো বেশি করতে পারবো টু বি অনেস্ট। আরো হুম, বেশি রেজাল্ট আনতে পারবো। সো I decided to work alone. হ্যাঁ? যে হ্যাঁ, কিছু সমস্যা তো হয় গ্রুপে যেগুলা থাকে। একজন আরেকজনের সাথে ডিপেন্ডেন্ট থাকে। তো দেখা গেছে যে ওগুলার কথা চিন্তা করে আমি বলতেছি যে না তাইলে আমি একা করলে হয়তোবা আরো বেশি করতে পারবো। বাট আমি দেখতেছি যে না এখন আমার অ্যাকাউন্টেবিলিটি ঐরকম লেভেলের নাই। আচ্ছা এটা কি আপনার পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটির কথা মানে বলতে চাইতেছেন? হ্যাঁ, হ্যাঁ। মানে আচ্ছা, ধরো একটা আ একটা টাইমলাইন এখন আমি তো আমার কাছে নিজের সাথে কমিটমেন্ট। তো হ্যাঁ, ডেফিনিটলি আমি যদি এটা তো যদি আমি নিজের উপরে অ্যাকাউন্টেবিলিটি না রাখি ডেফিনিটলি আমার প্রোগ্রেসটা ওই লেভেলের হবে না। কারণ আমার কিন্তু স্কোপ থাকে যে ও আচ্ছা আমি তো এখন আমার কাজের সাথে আরেকজন ডিপেন্ডেন্ট না। আমার কাজটা একার। আমি আজকে না করে হুম, কালকে করতে পারি। সো এই যে procrastination এর স্কোপটা বেশি তৈরি হয়। বাট যখন হ্যাঁ, তোমার accountability আ অন্য কারো সাথে থাকে, তখন মানে এটা আসলে আমার ক্ষেত্রে প্রযোজ্য হইছে। যে আমার কাছে মানে মনে হচ্ছে হ্যাঁ, যে আগে accountability থাকার কারণে আমার আ ইয়েটা বাড়ছে, বেশি ছিল। কাজের হ্যাঁ, কাজ কাজ ইফেক্টিভনেসটা বাড়ছে। প্রোডাক্টিভিটি অনেক বেশি ছিল। এখন সেটা কমে গেছে। আচ্ছা। কারণ তাহলে আপনার accountability মানে হ্যাঁ, গ্রুপ আমার গ্রুপ নিজের কাছে। ওয়ার্কটাই কি আপনার বেশি?
মানে বেশি ফ্রুটফুল হয় আপনার ক্ষেত্রে? নাকি এটা আমার কাছে সিচুয়েশন এর মনে উপর হইতেছে ডিপেন্ড যে করে? আমি জানি না এখনো কারণ শেষ করার পরে বোঝা যাবে। এখন আমার কাছে ২ মাস টাইম আছে তো। সো ওভারঅল জিনিসটা এখন আমার কাছে মনে হইতেছে সো ফার যতটুকু এনালাইসিস করছি যে গ্রুপ ওয়ার্কে মনে হয় আরেকটু বেটার আউটপুট আমি তৈরি করতাম। আচ্ছা। ঠিক আছে, তাহলে আমরা পরে একটু দেখি। আচ্ছা, এই ক্ষেত্রে মেন্টর, পিয়ার আর এই যে আমাকে কোচের ১ কথা সেকেন্ড যেটা টাইম বলল, দাও। আপনার আমাকে ১ পার্সোনালি সেকেন্ড। ওকে, হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। হুম, থ্যাংক ইউ। ভাই এইখানে যে মানে ৩ টা কথা বলল, মানে ৩ টা আ সেক্টরের মানুষের কথা বলল। এক্ষেত্রে আপনার কোনো এক্সপেরিয়েন্স এরকম আছে যে মেন্টর বা পিয়ার আর কোচ এগুলির পার্থক্য আপনার জীবনে ওইভাবে কি দেখছেন? যে না, আমি তো আসলে কোচ আর মেন্টরের তফাৎটা দেখি নাই। যে পিয়ার গ্রুপের কথার এক্সপেরিয়েন্সটা আমি জাস্ট শেয়ার করলাম। হ্যাঁ, যে যখন আমি আচ্ছা গ্রুপে ঠিক ছিলাম, আছে। ঠিক আছে? কোচ বলতে হইতে পারে ধরেন আপনার টিচাররাও হইতে পারে। সেটা একটা এক ধরনের মানে পার্সোনাল কোচ না হইলেও হুম। কালেক্টিভ তো একটা কোচ। মানে ওই ক্ষেত্রে কি আপনার কোনো এরকম টিচারের বা কারো ভূমিকা বলতে পারেন? পিয়ার তো পিয়ারই। সেটা তো যারা কলিগ এরকম মানুষ বা ফ্রেন্ড টাইপ মানুষ। উম টিচারদের সাথে নাকি প্রশ্ন এখন একটু বেশি হয়ে যেতেছে? আমরা না, না, না আলোচনাই করি। বেশি না। আমি চিন্তা করতেছি। কারণ আমরা আচ্ছা, যেভাবে গ্রো আপ হইছি আমাদের টিচারের সাথে তো ওইভাবে অ্যাকাউন্টেবিলিটি ছিল না। শুধু শেখার আর না শেখার একটা ব্যাপার ছিল। ঠিক আছে? আচ্ছা, যে টিচারের কাছ থেকে শিখতে হবে। ওইভাবে রিলেট করতে পারতেছি না বা এই মুহূর্তে হয়তোবা মাথায় আসতেছে না। যেটা পিয়ার গ্রুপের ক্ষেত্রে আচ্ছা হইছে। সমস্যা নেই। আচ্ছা, এর পরের টপিকটা আমরা দেখি। হচ্ছে earlier I discussed মানে একটা যে আমরা যে ডিসকাশনটা পাইছিলাম, যারা ইন্ডিভিজুয়াল যে ইন্ডিভিজুয়াল গুলি তাদের গোল লিখে রাখে তারা প্রায় 40% এর মতো লাইকলি সাকসিড করে, মানে সফল হয়। কিন্তু যারা এই ইন্ডিভিজুয়ালরা তাদের মানে প্রোগ্রেসের যে রিপোর্টগুলি সেটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে, তাদের সাকসেস রেটটা এরকম হয় প্রায় 80%, 76.7। মানে প্রোগ্রেস যেটা এটা মাঝে মাঝে শেয়ার করা যে ওই কি বলে একটু আগে আমরা দেখলাম অ্যাকাউন্টেবিলিটি পার্টনার যেটা, ওইরকম পার্টনারের কাছে যে যারা শেয়ার করে তাদের রেজাল্টটা আরো বেশি থাকে। আচ্ছা, হতে পারে। এটা আসলে এই ক্ষেত্রে সাইকোলজিটা কিরকম হওয়া দরকার? ধরেন এটা কি সব মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য নাকি বেশিরভাগ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য? মনে হয় বেশিরভাগ। বেশিরভাগের ক্ষেত্রে হইতে পারে। কারণ ধরো যারা নিজের সাথে নিজে এরকম কমিটমেন্টটা করে আগাইতে পারে, দে আর ডেফিনিটলি আ কি বলে এ ডিফারেন্ট লেভেল অফ অ্যাচিভার্স। হ্যাঁ? তারা হুম, একটা লেভেল হয়তোবা ক্রস করে গেছে। দে ক্যান রিমেইন অ্যাকাউন্টেবল টু themselves। বাট আমি তো আমার একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স এর কথা বললাম। সো হুম, সো ফার আমার কাছে মনে হইতেছে যে ইট ওয়ার্কস। ওরা যে স্টেটমেন্টটা দিছে। হুম। বাট এটা এটা তো হওয়া উচিত না। আমি কাছে মনে করি। কমিটমেন্ট তো হ্যাঁ, নিজের এটা কাছে আমার রাখলে কাছে ঠিক আছে? সেটাই। এটা হওয়া উচিত না। মানে I cannot agree বাট হয়তোবা মানুষ ওরা যেহেতু স্টেটমেন্টটা দিছে, এটা যদি অনেক মানুষের সাথে গবেষণা করে, হয়তোবা এরকম আউটপুট আসতে পারে এবং এটা হইতে পারে হুম, সত্য। কারণ আমি কিছুটা আন্দাজ পাইতেছি। এরকম না যে পাইতেছি না। আ বাট এটা মানে ধরো একটা স্ট্রং পার্সোনালিটি যদি কেউ ডেভেলপ করতে চায়, তার ক্ষেত্রে এটাকে অ্যালাউ করা উচিত না। যে my আচ্ছা। progress would depend on somebody else. হুম। It shouldn't be এটা that মানে way. একটা সিঁড়ি হইতে পারে। হ্যাঁ, It can be a stepping stone but not the destination or বাট এখন the একটা আইডিয়া মাথায় overall আসলো। এখানে একটা মাথায় আইডিয়া আসলো যে কিরকম? যদি কেউ যদি আন্দাজ করতে পারে ধরো যে তার প্রোগ্রেসটা এভাবে হইতেছে, তাহলে তার গ্রুপের সাথে কমিটমেন্ট থাকা উচিত। আচ্ছা, একা না হ্যাঁ, কাজ করে। ব্যাপারটা বুঝতে পারছো? ফর ইনস্ট্যান্স কারণ হ্যাঁ, know thyself তো একটা বলে কথা আছে। এখন if somebody knows that he or she works in that way তার মেকানিজমটা, তার সাইকোলজিটা ওই উম ওইভাবে কাজ করে। তখন হুম, তার তাইলে কনসার্ন টা এরকমই করা উচিত। She or he needs to be connected in a group all the time যাতে হুম, তার প্রোগ্রেসটা হয়। হুম। প্রোগ্রেসটা এক্ষেত্রে
হ্যাঁ, গ্রুপের একটা বড়রাও কথা বিভিন্ন বললেন যে হয়ে যাবে। গ্রুপ তো ধরেন একটা লেভেল পর্যন্ত আগায়। আর আমরা প্রত্যেকটা বড়, বড় যাদের মানে আবিষ্কারের কথা জানি তারা তো গ্রুপে করে নাই। মানে করে নাই, হ্যাঁ। ইন্ডিভিজুয়ালি করছে বেশিরভাগ। না আমি তো ওইটা আগে তাহলে বলে নিলাম। আমি ওটার সাথে এগ্রি ওই কি বলে? ওই ওদের স্টেটমেন্ট এর সাথে ডিসএগ্রিমেন্ট আমি আগেই করছি। যে it shouldn't হ্যাঁ, be the না way. আমি আপনার সাথে এডই করছি। কারণ ওই ক্ষেত্রে এড করছি যে তারা যারা বুঝতে পারতেছে যে আমি গ্রুপ ওয়ার্কার মানে গ্রুপে কাজ করতে পারি। ইন্ডিভিজুয়ালি আমি এত কমিটমেন্ট রাখতে পারি না। তারা তো এই জিনিসটা বুঝতে পারলো যে ইন্ডিভিজুয়ালি আমি পারি না। তা কিভাবে পারি? হুম। মানে কিভাবে করতে পারি? ওইটার দিকে তারা ওই যে কাজ করবে। ডিফারেন্ট কিছু অর্জন করতে গেলে ডিফারেন্ট কাজ করা লাগবে। এটাই তো। মানে ওইটাই আনতে চেয়েছিলাম কথাটা। আচ্ছা। পরে চ্যাপ্টার 17 দ্য ফোর্থ থিভস। এখানে ৪ টা চোরের কথা বলছে। আমি এটা লিস্টে আনি নাই। আপনার মনে হয় লিস্ট করা ছিল। দাঁড়াও আমি ১ টা সেকেন্ড আমার মোবাইলের স্ক্রিনটা চলে গেছে তো। আমি দেখতেছি চ্যাপ্টার আচ্ছা। 3 আর আপনারা যারা এখন দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আচ্ছা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন। ৪ টা থিভস এর যে পয়েন্টটা ১ম টা হইতেছে inability to say no. হ্যাঁ, এটা আমার হ্যাঁ। কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। ফিয়ার অফ chaos এটা আমি হুম, অতটা রিলেট করতে পারি নাই যদিও। যাই হোক তারপরে এটা প্রোডাক্টিভিটি কে কাইড়া দেয়, স্টিল হুম, করে। ৩ নাম্বার হচ্ছে পুয়ার হেলথ হ্যাবিটস। আ হুম। আর ৪ নাম্বারটা হইতেছে যে environment doesn't support your goals মানে environment এর কথাটা আনছে। পরিবেশ আমার সহায় না। হ্যাঁ। হ্যাঁ, তাহলে environment is very মানে important. গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলি আরকি। মানে inability to say no এই কথাটা মানে এটা না পারার কারণে আমাদের মানে অনেক সময় নষ্ট হয়। যেমন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার ক্ষেত্রেই বলেন। দেখি কিছু, কিছু আনেন। না তোমার তো বলতে পারো সমস্যা নাই। এটা আমি রিলেট করতে পারতেছিলাম পড়ার সময়। অনেক। হ্যাঁ, ধরেন একটা কেউ রিকোয়েস্ট যদি কেউ করে একটা কাজ করতে হবে, ধরেন বাইরে যাওয়ার কথা। আপনি ধরেন আপনার কাজ এরকম আছে যে এটা বাইরে গেলে শেষ হবে না অথবা লেন্দি হয়ে যাবে। তা আপনার ওই ক্ষেত্রে বলতে না পারা যে না আমার তো সময় নাই। আমি মানে আমার পড়া আছে বা কাজ আছে এটা বলতে না পারা ওইটাই আরকি। আপনার পরে হুম। যেটা চাইতেছেন ওটা কি বলে এটা লেন্দি করে ফেলবে প্রসেসটা। এটাই আরকি। এটা তো হয়তো সবার ক্ষেত্রেই হয়। আমরা সবাই এই জিনিসটা রিয়ালাইজ করতে পারি। মানে if we think একটু চিন্তা করলেই আমরা বুঝি যে অ্যা ধরো ওই যে গল্পে আমরা অনেক টাইম কাটায় দেই। ইভেন এরকমও হুম, হইছে যে আমি হঠাৎ করে কারো সাথে আড্ডা দিতেছি অনেক। মনে হুম, হইছে যে আমার মনে হয় এখন এটা স্টপ করে অন্য একটা ইম্পোর্টেন্ট কাজ করা উচিত। তারপরেও হয়তো দেখা গেছে আমি বলতে পারতেছি না। ইট সাউন্ড রুড। হয়তোবা হুম, আমরা কালচারটা এরকম তৈরি করছি যে আমরা আম তবে এই কালচারটা আমি উন্নত দেশের মানুষ অনেকের মধ্যে আমি দেখছি যে এটা নাই। ওরা বলে দেয় টস করে যে, "আমার কাজ আছে। আমি আর থাকতে হুম, পারতেছি না।" Though they say it a polite way এখানে কিন্তু আ ওইটাও বলা হয়েছে যে, "And it's equally important that you know how to say no হুম, politely." Politely no টা ওরা করে মানি and they developed that culture যে তারা যখন একটা কাজে নো করে আ তখন সেটা অ্যা আরেকজনের রেসপেক্ট করে। হুম, আমাদের ভিতরে আমরা এই নো বলার এবিলিটিটাও আমরা হয়তো অনেকভাবে হারাইছি বিকজ উই ডোন্ট রেসপেক্ট দ্যাট। আমার কাছে হুম, মনে আছে যখন আমরা হয়তোবা ধরো বন্ধু-বান্ধবদের মাঝখানে আছি, কেউ একজন বলল যে, "না, আমি তো একটু মানে আমার একটু কাজ আছে আমি যাবো।" তখন সে বলছে, "ওই যে আসছে। কাজ করে দুনিয়া উল্টায় ফেলবে।" ঠিক আছে? এটা হওয়ার আরেকটা কারণও আমার মনে হয়, ধরেন আপনার মতো বা যারা আছে প্রোডাক্টিভ মানুষ, তাদের সংখ্যা অনেক কম। অধিকাংশ মানুষই প্রোডাক্টিভ বা নিজের একটা ধরেন একটা আ গোল অ্যাচিভ করার জন্য কাজ করে না। এই ক্ষেত্রে যদি কেউ ওইভাবে বলে যে আমার কাজ আছে, তার মানে বোঝা যাইতেছে যে সে এই কনভারসেশন এ থাকতে চাইতেছে না। এটাকে এড়াইতে চাইতেছে অথবা ওই যে যার সাথে বের হওয়ার কথা, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। তার সাথে এটা থাকতে হইতে পারে। চাইতেছে না। এটা হইতে এই পারে। কারণে বাট হয়তো এরকম সব সিচুয়েশন তো এরকম না। আসলেই মানুষ অনেক কাজ করার সময় আমি এটা নিজের এক্সপেরিয়েন্স ও শেয়ার করছি। ঠিক আছে? না এই আমি বললাম না inability say to no টা ওই যে ওইভাবে তৈরি হয় কিন্তু। ধরো হুম, একটা ক্ষেত্রে আমি কনভারসেশন থাকতে চাইতেছি না। আমি একটা জায়গায় এক্সকিউজ দিলাম। কিন্তু এ এ এ হ্যাঁ, তখন আমরাও দেখি যে হয়তোবা কি বলে অনেকগুলা জিনিস মাথায় আসতেছে একসাথে। এজন্য আমি স্টেপ বাই স্টেপ বলি। তো এখন হুম, ওই গল্প সমস্যা নেই। থেকে আমি বের হয়ে গিয়া
আমি আমি একটা মানুষ যে কাজটা ঠিকমতো করতে পারলাম না। তখন হয়তোবা আরেকজন যখন গল্প থেকে বের হয়ে যেতেছে, তারে আমি জাজ করে ফেলি। যে কাজ করে উল্টাই ফেলবো। হুম, ব্যাপারটা বুঝছো? তো যাই হোক আমরা এভাবে এটা ওই জিনিসটাকে নার্চার না করার কারণে আমাদের ভিতরে হয়তোবা অনেকে নোই বলতে পারি না। ঠিক আছে? হুম। আর এই ক্ষেত্রে আমার একটা মানে সলিউশন মাথায় আসলো। ধরেন কাজের ক্ষেত্রে আমাদের ওই যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে বিষয়টা, মানে অ্যাপয়েন্টমেন্ট বলতে আগে থেকে ঠিক করে রাখা যে আমরা এই হুম, হুম। তারিখে এই সময় থেকে এই সময় এই কাজটা করতে চাই। তাহলে তো কোনো কনফিউশন থাকে না। কিন্তু না এগুলো তো আমরা তো সলভ করা ধরেন অনেক সহজ। হ্যাঁ, এটা তো সলভ করানো সহজ। বাট কেন জানি আমরা করি না বিশেষ করে। আমাদের দেশের মানুষ যারা আছে, বাংলাদেশী যারা আছে, আমাদের কালচারটা আরো বেশি মানে রিচ না এই ক্ষেত্রে। রিচ না হ্যাঁ। আচ্ছা ও তাহলে আচ্ছা এই যে পরে দেখো না, দেখি। একটা উদাহরণ দিছে এখানে। এই হুম, স্টিভ জবসের মানি সে সে যেটা করছে ৩৫০ টা নাকি প্রোডাক্ট ছিল আমি জানি না পুরা ঘটনাটা তাদের। তো সেখান থেকে হুম, তারা মানে তাদের হয়তো অনেক আইডিয়া আসছে প্রোডাক্ট রিলেটেড। সো হুম। সে ১০ টা নিয়ে কাজ করছে। ও তাই হ্যাঁ, না? হ্যাঁ। ১০ টা নিয়ে মনে কাজ পড়ছে। করছে। তো তখন সে উদাহরণ দিছে যে একটাতে যে তাকে সাকসেসফুল হওয়ার জন্য ৩৪০ বার নো বলতে হইছে। অন্যান্য প্রোডাক্ট কে হুম, সে এনকারেজ করে নাই। হুম। ঠিক আছে? সো এই নো বলাটার যদি এবিলিটি না থাকতো তখন তো একটাতে ফোকাস করতে পারত না। হ্যাঁ, সেটাই। আবার এবং সেটাই বলছে যখন তুমি অনেক বেশি জিনিস করো, তখন তোমার সাকসেসফুল হওয়ার চান্সটা অনেক কমে যায়। হুম, এবং এটা তো সত্য লাইক তুমি যদি অ্যা ১০-১২ টা জিনিসে ফোকাস করা যায় তখন প্রোডাক্টিভিটি লেভেল অটোমেটিক্যালি ডাউন হইতে থাকে। হুম। সেটাই। এই কারণেই তো 'দ্য ওয়ান থিং' মানে 'দি আমার ওয়ান থিং' স্ক্রিনটা একটু এই ঝামেলা বইটার করতেছে আলোচনা। আসলে। ওই পিচ্চি আমার ছেলে উইঠা গেছে। আচ্ছা। ঠিক আছে তাহলে ওকে। পরের এটা এখানে ছিল এই যে ১০০০ টা নোর কথা বলছে। Someone once told me that one yes must be defended over time by 1,000 no's. Early in my career, I didn't understand this at all. Today, I think it's an understatement. মানে একটা জিনিসের জন্য একজন বলছিল আমি ১০০০ বার নো করতে হয় আমার জীবনে। তো সে তো ওই সময় বিশ্বাস করে না আমাদের লেখক। পরে বলল যে ও ওই সময় তো আমি ওটারে আরো অবমূল্যায়ন করছিলাম। আসলে ১০০০ এর আরো বেশি বার বেশি না। It was an understatement হ্যাঁ, লাইনটা মজার আছে। যেমন এটা আমাদের ইসের সাথে চিন্তা করতে পারি। ধরেন ১০০০ টা কনটেন্ট আছে আমাদের অনলাইনে। ১০০০ টা কনটেন্ট বা আরো বেশি কনটেন্ট এগুলি না দেখে আমরা আমাদের কাজগুলি করতেছি। এটাই। হ্যাঁ, বা ভেরি যারা ইন্টারেস্টিং করে তারাই। হ্যাঁ, হ্যাঁ। এটা যেমন ধরো রিল দেখার একটা হ্যাঁ, অভ্যাস। সেটা হুম, আমারও মানে আমি বুঝি। যখন আমি রিল দেখার লুপে পড়ে যাই। so many reels I keep consuming which হুম। is not good definitely. আর আচ্ছা ওই আসলে ক্ষেত্রে আপনি একবার বলছিলেন না যে আপনার মানে Facebook কি আনইনস্টল করে দেওয়ার কথা বলছিলেন ফোন থেকে? হ্যাঁ, করে ফেলছি। আমি এই কি বলে হ্যাঁ, এখন এটা আমি আবার গত সপ্তাহে আরকি এটা করছি। আমার ফেসবুকটা আনইনস্টল করে দিছি। এখন মানে মেসেঞ্জার আছে। তবে মেসেঞ্জারে তো এত মেসেজ দেওয়া হয় না। ওই ক্ষেত্রে সময় বেশি ওই জায়গায় যায় না। ধরেন আমি যদি পিসি অন করি তখনই ফেসবুকে ঢুকতে পারি। এরকম একটা। মানে অন্তত ফেসবুক থেকে সময় একটু কম স মানে এটা আমার অনেক জীবন থেকে কম ফিল নিতে পারি করে। আরকি। হ্যাঁ, ইয়ে এটা এবং ওটা তো কোনো প্রোডাক্টিভিটি না এবং এখানে একটা সুন্দর একটা স্টেটমেন্ট আমি পাইলাম যে ওটার সাথে রিলেট করলে ওইদিন একটা শুনলাম ভারতের একজন কর্নেল আছে। যদিও মাঝে, মাঝে খুব ইম্পোর্টেন্ট জিনিস শুনি রিলসে। কিন্তু একটা ইম্পোর্টেন্ট হুম, জিনিসের জায়গায় আরো ১০ টা আনইম্পোর্টেন্ট জিনিস চলে আসে। মিক্সড আপ হয়ে যায়। টাইমটা আল্টিমেটলি লস হয়। সো উনার স্টেটমেন্টটা খুব ভাল লাগছে। যে there is a difference between hobby and pastime. হুম। Hobby is something that is productive. হুম? আর এই কি বলে? পাস টাইম মিনস pastime লেইজার হচ্ছে মানে লেজি টাইমে আপনি যেটা কাটান যা সেটাই পাস করতেছি টাইম। হ্যাঁ, যে you are watching অনেকে বলে যে মুভি দেখা হচ্ছে আমার হবি। হ্যাঁ? সে বলতেছে না মুভি দেখা তো আর হবি না। Because when you watch movie you do nothing. এই ক্ষেত্রে আরেকটা কথা আছে। ধরেন আপনার ওই আপনি যার থেকে শুনছেন কথাটা তারে বলতে পারেন। কিন্তু মুভিতে ধরেন অনেকে আছে যে একটা ভাষা শেখার জন্য সে মুভি দেখে। না, না ওই ক্ষেত্রে তখন কিন্তু কিন্তু তার একটা প্রোডাক্ট।
when ডেফিনিটলি মানে আমরা ওটা বুঝতে পারতেছি মানে হোয়াট হুম, হুম, মানে মিনটা কি? অনেক হুম, মানুষ হুম, এটা রিলেট করতে পারবেন। I also can relate মানে যেটা হুম, হইতেছে। তো যে তুমি যখন ভাষা শিখার জন্য শিখতেছো, you are not watching movie হুম, ঠিক আছে? তখন কিন্তু পারপাস থাকবে ওই সেমে তুমি ব্রেইনে কিন্তু কাজ করো তখন। হুম, হুম। এবং এটা প্যারা দেয়। You are not enjoying the movie. এ ওই হ্যাঁ, কষ্ট লেভেলের তো আছে এনজয়মেন্ট শিখতে। থাকে না, অনেক কষ্ট থাকে। তুমি প্রত্যেক লাইন দেখতেছো, you are thinking যে ওরা কিভাবে কমিউনিকেট করতেছে, কোন ওয়ার্ডটা ইউস করতেছে। আচ্ছা আমি যেটা শিখছি ওই স্ট্রাকচার এর সাথে এটার মিল আছে কিনা। সো দ্যাটস আবার যে প্রোডাক্টিভিটি। সময় বুঝি না, যে সময় বুঝি না ওই সময় তখন খারাপ লাগতেছে মানে তখন খারাপ যেরকম খারাপ লাগতেছে। লাগতেছে হ্যাঁ, তুমি কিন্তু নরমাল ওটা মুভি দেখলে এরকম প্যারা লাগবে না। হুম, You don't feel the pressure ঠিক হুম, আছে? You don't get hurt. সো ওটা তো ডেফিনিটলি আন্ডারস্ট্যান্ডেবল যে না ওটা ডিফারেন্ট কিছু। ওটা তো ভালো। হুম। সেটাই আরকি। নিয়তের উপর সবকিছু ডিপেন্ড করে। মানে হুম, আমরা হুম। কোন কাজটা করতে চাইতেছি এবং এটা এমন মানে অ্যাপারেন্টলি ফ্রুটফুল বা প্রোডাক্টিভ কাজ না হইলেও এটা অনেক সময় ফ্রুটফুল হইতে পারে। যাই হোক এখন মানে তাহলে আমি বললাম ওই আমাদের যে রিল বিষয় দেখা, এই রিল গুলাতে নো বলা খুব ইম্পোর্টেন্ট। হুম। রিলের ক্ষেত্রে তো আমরা ডিফাইন করতেছি না যে কি দেখবো। সেই ক্ষেত্রে তো ওটা মানে কি বলা যায়? ওটা না দেখাই ভালো। হ্যাঁ। আচ্ছা পরের স্লাইডটা দেখি। অস্কার উইনিং ফিল্মমেকার ফ্রান্সিস ফোর্ড Coppola warns us that anything you build on at a large scale or with intense passion invites chaos. মানে যদি আমরা একটা কিছু অনেক বড় পরিসরে করতে চাই, তাহলে ওটার সাথে আমাদের মানে বিশৃঙ্খলা এই জিনিসটা আসবেই। এটা বলছে। হুম। আচ্ছা ওই যে 2nd পয়েন্টটা আরকি ৪ টা হ্যাঁ, আচ্ছা এটা তো বলছে টাইম চুরি করে নেয়া যায়, তাই না? ফিয়ার অফ কেওস। হ্যাঁ, কেওস টাকে ফিয়ার করা যাবে না সেটা বলতেছে আরকি। হুম। কেওস ইস সামথিং মানে ইউ chaos হ্যাভ টু থাকবে। বিল্ড এটা পার্ট অফ দ্য গেম। মানে এটা থাকবেই কিন্তু ওটাকে কি বলে? ম্যা ওটাকে প্রোডাক্টিভ লেভেলে কিভাবে আনা যায়? মানে ওটাকে বেশি প্রাধান্য না দিয়ে আমাদের যে কাজগুলি ওটা করতে হবে। মানে chaos তো সবসময় থাকে। তারপর বলছে ইন আদার ওয়ার্ডস গেট ইউজড টু ইট অ্যান্ড গেট ওভার ইট বলছে এটাকে হুম, গেট ইউজড টু হইতে অ্যান্ড গেট ওভার এটা থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করতে বলছে তারপরে উইলিয়াম জেমস একজন সাইকোলজিস্ট মেবি আমেরিকান বলছে দ্য আর্ট অফ বিং ওয়াইজ ইজ দ্য আর্ট অফ নোয়িং হোয়াট টু ওভারলুক হুম। এটা আপনার কাছে কিরকম লাগছে না এটা তো ওই যে আগের মানে সে নো এর সাথে কানেক্টেড। হ্যাঁ মানে ১,০০০টা জিনিস আমাদের নো বলতে হয় একটা জিনিসের জন্য পাওয়ার হ্যাঁ। মানে একটা কথার কথা আর কি ১,০০০ হইতে পারে বা কম বেশি হইতে পারে তো এই বই ক্ষেত্রে পুরা বললো যে বইয়ের ওয়াইজ কনসেপ্টটাই তো এরকম না? দি ওয়ান থিং। ইউ হ্যাভ টু হ্যাঁ ফোকাস অন ওয়ান থিং। মানুষ চাইলেও অনেকগুলা কাজ করতে পারে না। এটা তো আমরা বারবার পাইছি এবং ব্রেইনের অ্যাক্টিভিটি দিকেও খেয়াল করছি যে এবং আ মানে আমি যে এটা আমি জানি হয়তোবা সবাই এক্সপেরিয়েন্স ও করতে পারে। when so many things go together in your brain you got stuck হ্যাঁ? প্রেশার হুম ক্রিয়েট হইতে থাকে। প্রসিড মানে ফরওয়ার্ড মুভিং যে জার্নি সেটা স্টাক হয়ে যায়। হুম আচ্ছা তোমার উইন্ডোটা একটু আচ্ছা পরে বলছে হাই অ্যাচিভমেন্ট অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি রেজাল্টস রিকোয়ার বিগ এনার্জি দ্য ট্রিক ইজ লার্নিং হাউ টু গেট ইট অ্যান্ড কিপ ইট মানে বিগ এনার্জির কথা বলতেছে এবং ওটাকে কিভাবে আহ, মানে সংরক্ষণ করব মানে পাবো আগে প্রথমে তারপর এটা সংরক্ষণ করবো এটাই হলো ট্রিক বিগ এনার্জি এই ক্ষেত্রে আপনার মানে চিন্তা কিরকম ধরেন আপনার তো বিভিন্ন প্রেশারের বিজ্ঞানের ভিতর দিয়ে চিন্তা যেতে বলতে হয় কি বুঝাইছে আমি এটা বুঝতে পারতেছি না। আমি এটা হয়তোবা মিস করছি কনটেক্সটটা। I don't know. বিগ এনার্জি বলতে বোঝাইছে ধরেন আপনার স্ট্রেংথের কথাই স্ট্রেংথ শক্তি থাকা এবং শক্তিটা অর্জন করা প্লাস ব্যবহার ধরে রাখা যতটুক মানে এখান থেকে ক্লিয়ার বুঝতেছি মানে হুম, বিগ এনার্জি বলতে আপনার এটাকে ইসের সাথে অ্যালাইন করতে পারেন আপনার পারপাস যেটা আছে পারপাসের জন্য একটা বড় রকমের কমিটমেন্ট থাকতে হয় ওই কমিটমেন্টটাই বিগ এনার্জি কমিটমেন্টের জন্য এনার্জি থাকতে হবে মাইন্ডসেট থাকতে হবে ওইটাই ওটাকে লার্ন করা কিভাবে গেট মানে পাওয়ার জন্য যে কাজটা ওটা করতে হবে এবং এটা ধরে রাখতে হবে ওইটাই বলছেন ওকে।
না ঠিক আছে। মানি স্টেটমেন্টটা বোঝা গেছে হ্যাঁ। যে তবে যেহেতু কনটেক্সচুয়ালি আরো কিছু থাকে কিনা ওটা মানে ওইরকম হয়তো ছিল না। আচ্ছা দেখি পরে কি আছে। Surround yourself only with people who are going to lift you higher. হ্যাঁ, এটা তো যে ৪ এটাও নাম্বার বলছে। পয়েন্টটা না? ওই যে এনভায়রনমেন্ট কিন্তু খুব হ্যাঁ, একটা ইম্পোর্টেন্ট রোল প্লে করে আমাদের লাইফে এবং এনভায়রনমেন্ট অনেক মানে ইট ডিপেন্ডস ইফ উই ক্যান অ্যাচিভ সামথিং এটা ওই এনভায়রনমেন্ট আসলে করে দেয়। এজন্য মানুষ আমার দৈনন্দিন জীবনটা কার সাথে সারাউন্ডেড ওটা ইম্পোর্টেন্ট। যেমন ধরো আমি যদি একটা কথা বলি, when I go to the university or library আমার ভিতরে অটোমেটিক্যালি ধরো যেই লার্নিং এর যেই আ স্পৃহা। কিউরিওসিটি, লার্নিং এর যে কিউরিওসিটি এবং অথবা এই ওই মোটিভেশন এগুলা অনেক বুস্টেড হয়ে যায়। বুস্ট আপ হুম, হয়ে যায়। সো এইটা কিন্তু বাসায় এনভায়রনমেন্ট এ যখন তুমি দেখো যে না ইটস এ ডিফারেন্ট সেটিং, ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। ঠিক আছে? হুম, লাইব্রেরির আমার পড়ার জন্য সুন্দর ব্যবস্থা থাকবে। ওইখানে টেবিল আছে। আমি যেই বইটা চাইতেছি আমি জানি ওই রোতে ওই বইগুলা পাওয়া যায়। আমি ওইটার অ্যাক্সেস পাইতেছি। ঠিক আছে? এবং হুম, সবাই পড়তেছে। সো ইউ সি দ্যাট পিপল আর লার্নিং। সো এটাও কাজ করে that you also learn that way. বাট when you go হুম, ধরো একটা উম এই বিয়ের একটা অনুষ্ঠানে গেলা। তো তোমার খুব পড়ার ইচ্ছাও করতেছে বা তোমার কোনো একটা কাজে ফোকাস করার ইচ্ছা হইতেছে। You can't do that কারণ ওই হুম, ওই এনভায়রনমেন্ট টাই নাই সেখানে। হ্যাঁ? হুম, আর আরেকটু বড় পরিসরে বলি, তো আরেকটু বড় পরিসর হইতেছে তুমি যদি ওই যে যেটা বলছো ইম্পোর্টেন্ট, তোমার চারপাশে কোন ধরনের মানুষ থাকে? How you are how you the network of people you have surrounding you. এখন দিন শেষে গিয়ে তুমি যদি যাদের সাথে সারাউন্ডেড তাদের সাথেই তোমার সময়টা কাটবে। এখন তারা যদি অ্যা যেই লেভেলের চিন্তা করে, তোমার চিন্তাটাও কিন্তু ওই লেভেলে স্টাক হয়ে যাবে। সো হুম, তুমি যদি ভালো কিছু করতে চাও, if someone wants to do something big or different তাইলে ওই সার্কেলে থাইকা ওটা সম্ভব না। হুম, এটা কোনোভাবেই সম্ভব না। কারণ তারা ওই চিন্তাটাকে অ্যাপ্রিশিয়েট ও করবে না অথবা তাদের অ্যাবিলিটি ও নাই। হুম। ঠিক আছে? সো এখন এই তুমি যদি ক্ষেত্রে আরেকটা জিনিস কি মানে মাথায় আসে যে ধরেন আপনি যেটা বললেন যে লাইব্রেরির কথা আর বাসার কথা ওটার ক্ষেত্রে আমি আগের একটা উদাহরণ ওটার সাথে কানেক্ট করতে পারতেছি যেমন যে গ্রুপের কমিটমেন্টের কথা যেটা আপনি বলছিলেন হুম, এবং বড় যারা তারা কিন্তু গ্রুপের চেয়েও এক স্টেপ আগায় থাকে মানে ইন্ডিভিজুয়াল কমিটমেন্টের প্রতি জোর দেয় এবং ওটাই করতে পারে এখন মানে ধরেন আপনি লাইব্রেরিতে গেলেন দেখে আপনার পড়ার কিউরিওসিটি ওটা বাড়লো কিন্তু ধরেন বাসায় আসার পরে ওটা থাকলো না সেটা কি গ্রুপ কমিটমেন্টের মতোই কিছুটা। হ্যাঁ, তুমি ভালো একটা পয়েন্ট ধরছো হ্যাঁ, যে হ্যাঁ, এখন তাহলে আমরা আবার ওই জায়গাতেও চলে যাই। আবার আগের স্টেজে যে তাহলে হয়তোবা ওই যে পার্সোনালিটির সাথে হয়তোবা এটা কানেকশন। অনেক মানুষের যেমন হয়তোবা আমার ক্ষেত্রে তাহলে এটা ভালোই কানেকশন। আমি তাহলে ২ টা কেস পাইলাম। এটা ওই যে গ্রুপের কথা তো অলরেডি বললাম আমার ক্ষেত্রে পার্সোনাল এক্সপেরিয়েন্স। এবং আমি যখন লাইব্রেরি যাইতেছি আমার পড়ার ইয়েটা বাড়তেছে। হ্যাঁ? হুম, মানে এরকম আমি ২ টা ভাবে দেখি। এরকম না যে পড়ার ইচ্ছাটা আমার নাই। আমি পড়ার ইচ্ছাটা সব জায়গায় থাকে। মানে ডিপ ইনসাইড আমার পড়তে ভালো লাগে। এটা ট্রু। বাট লাইব্রেরি মানে এটা আমাকে কম সেই বেশি হয় আর কি। হ্যাঁ, কিন্তু লাইব্রেরি আমাকে সেই অবস্থাটা সহজ করে দিতেছে। হুম, এটা ঠিক। বাসার এনভায়রনমেন্ট তবে আমাকে ওই কিন্তু ক্ষেত্রে যদি মানে বাসাটা যদি স্ট্যান্ডার্ড মেইনটেইন না হয় ধরেন যতটুকু করার কথা ছিল ওটা বাসা দেখে হইলো না তাহলে ওটা কিন্তু আবার মানে গ্রুপের আন্ডারে পড়ে যাবে তবে গ্রুপ হুম। না ওটাও একটা আমি ভালো জিনিস কমিটমেন্ট তো আছে অন্তত। হুম। এটা ইম্পোর্টেন্ট। ভালো একটা এইজন্য ইম্পোর্টেন্ট এই এনভায়রনমেন্টটাও ইম্পোর্টেন্ট। হ্যাঁ? একেবারে যে হুম, হ্যাঁ, কিন্তু তুমি যদি বলতে চাও যে তাইলে যারা অনেক বড় ফেমাস মানুষ আছে, তারা তো হুম। এগুলো ওভারকাম তারা তো করছে। এনভায়রনমেন্ট মানে এনভায়রনমেন্ট এর তাদের দ্বারা এনভায়রনমেন্টটা পকেটে রাইখা ঘুরে ওই যে অপ আমরা যে এ এ বইতে হ্যাঁ, দি সেভেন এনভায়রনমেন্ট হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল এটা আলোচনা করছি। পকেটে না ডেফিনিটলি ওটা তো আমি অ্যা এগ্রি করতে মানি দ্বিধাবোধ আমি করি না। বাট মোস্ট অফ দ্যা পিপল আর প্রবাবলি
intertwined in that way. I don't know. হুম, তাদের স্টেটমেন্টটাও যদি আমি জেনারেল স্কেলে দেই, তাইলে হয়তোবা এটা কাজ করে। এজন্য যারা হুম, হয়তোবা জানতে পারে যে they work better in a group setting. অনেক মানুষ আছে এভাবে কাজ করে। They perform better in a particular environment. তাইলে তাদের ওই এনভায়রনমেন্ট ওইভাবে সেট করা উচিত হয়তোবা। হুম, এটা অবশ্যই করতে হবে। আচ্ছা, পরের এখানে একটা কথা বলছিল, I cannot believe that the purpose of life is to be happy. একজন এই কথাটা বলছিল যে আমি বিশ্বাস করি না জীবনের উদ্দেশ্য সুখী হওয়া। I think the purpose of life is to be useful, to be responsible, to be compassionate. It is above all to matter, to count, to stand for something, to have made some difference that you lived at all. এই কথাটা ভালো লাগছে তো নাকি? আমার কাছে তো অনেক লাগছে ডিপ ভালো। কথা, অনেক ডিপ কথা। হ্যাঁ? হ্যাঁ, পারপাস নট টু বি হ্যাপি। আমি কোন একটা জিনিস হ্যাঁ, ইদানিং শুনছিলাম এরকম হ্যাপি মোমেন্টস নিয়া। একটু সায়েন্টিফিক ব্যাপার ছিল। আমার মনে পড়তেছে না ওই জিনিসটার সাথে মিল পাইতেছি। কিন্তু কানেক্ট করাইতে পারতেছি না। যে হ্যাপি মোমেন্টটা তো মানে আসলে হ্যাপিনেস খুব রেয়ার, হ্যাঁ, রেয়ার একটা টাইমের জন্য থাকে। মানে আমরা হুম, হ্যাপি কখন বলি? যখন একটা কিছু হয়তোবা অ্যাচিভ করি তখন। হ্যাঁ, ওই মোমেন্টটাতেই। ধরো কোনো একটা অ্যাচিভ ঠিক। করলা, একটা রিওয়ার্ড পাইলা। বাট এই মোমেন্টটা কিন্তু খুব শর্ট। আর এই হ্যাপি মোমেন্টটার পিছনে কাজ থাকে কিন্তু অনেক। ধরো তুমি হুম, একটা হুম, রেজাল্ট পাইলা খুব ভালো। কিন্তু তুমি দেখো এই মোমেন্টটার জন্য কত আওয়ার্স অফ টাইম স্পেন্ড করতে হইছে। হুম। এটাই সাফারিংস গুলো। লাইফ। দিস ইস রিয়ালিটি। সো হ্যাঁ, এই আমরা যে এক্ষেত্রে আমি আচ্ছা বলেন তারপরে না বলি। হ্যাঁ, আমি মোটামুটি শেষ। তা আমরা ওই হ্যাপি মোমেন্টটা খুবই মোমেন্টারি। এইটা এইটার জন্যই যদি কেউ বুঝতে পারে যে আসলে তাইলে এটা তো গোল হওয়া দরকার না। ঠিক আছে? হ্যাপিনেস তো গোল হওয়া দরকার না। হ্যাঁ, অনেকে তারপরও এটারে মানে তাদের চিন্তায় হয়তো আছে হ্যাপিনেসটাই হলো পারপাস মানুষের জীবনে, সুখী থাকা। কিন্তু সুখী তো থাকতে পারে না হ্যাঁ, মানুষ। ওটাই অ্যাডিকশন এক্ষেত্রে করে ফেলে। ওটাই কিন্তু অ্যাডিকশন দেয়। আমার কাছে মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং পয়েন্ট যে ধরো কেউ ড্রাগ অ্যাডিক্টেড হইল। হুম, কারণটা কি ড্রাগ যখন নিতেছে সে ওই মোমেন্টে হ্যাপি তো। এখন যদি আমি এম হুম, বানায় ফেলি আমি এরকম হ্যাপি থাকতে যেতে সে তো ড্রাগ এর লুপে চলে যাবে। আমি ড্রাগ নিবো, হ্যাপি থাকবো। ড্রাগ নিবো, হ্যাপি থাকবো। হ্যাঁ, রিল দেখবো, হ্যাপি থাকবো। রিল দেখবো, হ্যাপি থাকবো। রিল হ্যাঁ, দেখবো না, হ্যাপি থাকবো না। ইউটিলিটেরিয়ানিজম, ঠিক আছে? উপযোগবাদ যেটাকে বলে। এই ক্ষেত্রে আরেকটা কথা মনে পড়লো যে গৌতম বুদ্ধ কি বলছিল? জীবন দুঃখময় না? এখন জীবন দুঃখময় এটা কেন বলছিল? জীবনের ধরেন একটা তো মানুষের পারপাস থাকে। গড সেন্ট্রিক পারপাস। মানে সৃষ্টিকর্তা আমাদের যা করতে বলছে ওই কাজগুলি করতে গেলে আমাদের মানে দুঃখের ভিতর দিয়ে যেতে হবে। মানে দুঃখের সাগর পাড়ি দিয়ে আমাদের ওই পারে পৌঁছাইতে হবে। হুম, হুম। এখন এটা তো এটাকে যে হ্যাঁ, দুনিয়াটা তো মুমিনের জন্য জেলখানা। কোন আয়াত আছে নাকি হাদিস আছে এটা? আমি এটা সিওর না। হয়তো হাদিসেই। আর হ্যাঁ, কোরআনে এরকম কিছু আছে, হ্যাঁ, আভাস দেওয়া আছে। এটাই আরকি। আমরা যেটাকে মনে করি পৃথিবীতে মানে পৃথিবী একটা জিনিস অ্যাচিভ করার পরে আমার আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আসল কথা হলো যদি যে যত বড় মানে ভালো বান্দা হইতে চায়, তার দুঃখ তত বেশি পৃথিবীতে, কম না। এটা আমি অন্তত দেখছি। তার হুম, মানে এটারে দুঃখ বলতে কি সে এটার জন্য ডিপ্রেসড বা এরকম না। তার কষ্টর ভিতর দিয়ে যেতে হবে। এতটুকু বোঝা গেছে। কষ্ট ছাড়া এই জায়গায় কোনো মানে দ্বিতীয় কোনো অপশন নেই। আছে যেটা আল্লাহর রাস্তাকে অ্যালাইন করবে না। এটা অন্য রাস্তায়। মানে জিনিসটা রাস্তা বলতে মানে সত্যের পথ যেটা বা ভালো বা মঙ্গল এই রাস্তা বা এই পথে যাওয়া যাবে না। এটার জন্য হার্ডশিপ লাগবে। হুম। ট্রু। আচ্ছা, পরের দেখি। লাস্ট চ্যাপ্টার আমাদের দ্য জার্নি বলছে অ্যাকশনস বিল্ড অন অ্যাকশন। মানে একটা কাজের উপরে আরেকটা কাজ নির্ভর করে। হ্যাবিটস বিল্ড অন হ্যাবিট, সাকসেস এটা কি বলছে? সাকসেস হবে, সাকসেস বিল্ডস অন সাকসেস, দ্য রাইট ডোমিনো নকস ডাউন অ্যানাদার অ্যান্ড অ্যানাদার অ্যান্ড অ্যানাদার। মানে রাইট ডোমিনো হলে একটার পর একটা একটার পর একটা ডোমিনো ফালাইতেই থাকবে, যে আমরা দি ডোমিনো ইফেক্টের ভিতরে এটা পাইছিলাম। হুম, অ্যাকশনের মানে আমরা যদি একটা কিছু চাই, ধরেন আমি এই উদাহরণটা আমার দিতে মন চাইতেছে এখন। আহ, কাউকে একটা জিনিস বললেন, সে বুঝতে পারছে যে তার এই জিনিসটা ভুল হইতেছে, এইভাবে করা উচিত।
বোঝার পরে বলতেছে হ্যাঁ কালকে থেকে করব। এই কালকে থেকে করব, সে তো রাত্রে ঘুমাবে, সকালে ভুলে যাবে। এই কনসেপ্ট, মানে এই চিন্তাটা আছে। এটা না কইরা আজকে থেকেই করতে হবে। ধরেন কালকে সে কয়টা বাজে উঠবে এটার জন্য অ্যালার্মটা এখন দিতে হবে। আর কয়টা বাজে ঘুমাবে, কালকে যদি সকালে উঠতে চায় ৫টায় বা ৫:৩০ তাহলে তার ঘুমাইতে হবে ১২টার আগে। এরকম হুম। এটা আজকে থেকে করতে হবে। মানে কালকে না। অ্যাকশনটা ওইটা নেওয়া উচিত। হ্যাঁ, ট্রু। ওই কালকেটা ওই procrastination এর লুপে পইড়া যায় মানুষ। হ্যাঁ। কালকে এই জিনিসটাই এটা procrastination লুপে পড়ে যায়। মানে আমি আর নিজেই কালকে করে বলতে ফেলি। তো কিছু হয় না। ঠিক আছে? গতকালকে বলতেও কিছু ছিল না, আগামীকাল বলতেও কিছু নাই। সব মানে আজকে বলতেও নাই। এই মুহূর্তটা আছে। 'দ্য পাওয়ার অফ নাও' এই বইটার ভিতরে এই কনসেপ্টটা ছিল। এখার্ট টলে এই রাইটার আরকি বইটা লিখছে। আ না ওইটা ইন্টারেস্টিং তো। হ্যাঁ, যে আমি ইভেন তুমি যেটা বললা যে আমি কালকে যেটা করব ফর ইনস্ট্যান্স সেটার সেটার অ্যাকশনটাও কিন্তু সেটা আমার তো আজকে এই নিতে মুহূর্তে হবে। করবেন। হ্যাঁ। হ্যাঁ, অ্যাকশনটা আজকে নিতে হবে কালকে এবং যে কালকে সময়ে সকালে আপনি উঠবো। অ্যাকশনটা নিবেন, হ্যাঁ, এটা খুব হ্যাঁ, ওই ইন্টারেস্টিং সময় আপনার মুহূর্তটা কালকে তৈরি সকালে হবে। উঠবো। সো কালকে সকালে উঠতে হইলে আমার তো যখন আমি ঘুমাইতেছি এই মুহূর্তে আমাকে রেজিস্ট্রেশন নিতে হবে। যে আমি তাইলে এখন আমার ঘুমটাও দিতে হবে। বিকজ আই নো মাইসেলফ যে আমার তো হয়তোবা একটা মানুষের অন এন এভারেজ ৫ থেকে ৬ ঘন্টা ঘুম লাগে। সো ওই টাইম অনুযায়ী ঘুমাইতে হবে। হ্যাঁ, সেটাই। মানে ওইটাই আরকি। তাহলে আমাদের এই পর্যন্ত বইটার আলোচনা ছিল। সবগুলি চ্যাপ্টার আলোচনা করছি মোটামুটি। আর আপনারা যারা আগের পর্বগুলি দেখেন নাই তাদের মানে অনুরোধ করব আগের মানে প্লেলিস্ট থেকে আমাদের চ্যানেলে দি অরিজিনাল পডকাস্ট এটা থেকে দেখে নিবেন। আর আপনাদের যদি কোনো বইয়ের রেকমেন্ডেশন থাকে যে আমরা এই বই নিয়ে আলোচনা করি তাহলে জানাতে পারেন। আর এই আলোচনা কেমন লাগে আপনাদের সেটাও বলতে পারেন। হ্যাঁ, জহির ভাই কিছু বলবেন? আপনারা কমেন্ট করে জানাতে পারেন হোয়াট ইস ইউর ওয়ান থিং? হ্যাঁ, হোয়াট ইজ ইউর ওয়ান থিং? দ্যাট উড বি গ্রেট। হুম, হ্যাঁ, that would be great to know. এবং ওটা চাইলে আপনারা ওকে। এক কাজ করতে পারেন। মানে এরকম না যে লাইফ এর ওয়ান থিং থাকতে হবে। What is one thing for your particular মানে অ্যাসপেক্ট যে হুম, পড়াশোনা রিলেটেড ওয়ান থিং কোনটা? ক্যারিয়ার রিলেটেড ওয়ান থিং কোনটা? বিজনেস হ্যাঁ। রিলেটেড ওয়ান থিং কোনটা? এটা চাইলেও আপনারা শেয়ার করতে পারেন। তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরের পর্ব দেখার জন্য আপনাদের আ ওয়েলকাম জানাচ্ছি আগেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।